হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ক্লাসিক্যাল মেকানিক্স সিরিজের সেকেন্ড ভিডিওটা একটু আলোচনা করব। সেকেন্ড ভিডিওটা আলোচনার টপিকটা হবে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। প্রজেক্টাইল মোশন আমি কাকে বলছি? তোমরা যারা মাঠে খেলাধুলো করো তারা জানো যে, কিংবা তোমরা টিভিতে খেলা দেখো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেটাই হোক দেখো, তোমরা যখন যদি দেখা যায় যে কোনো একটা ফিল্ডার যখন বাউন্ডারি লাইন থেকে একটা বলকে ঢিল দিয়ে কোনো এক কিপারের হাতে কিংবা বোলারের হাতে যখন পাঠায়, তখন সেক্ষেত্রে সে হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে সেই বলটাকে ছোড়ে, আর সেই বলটা একই সঙ্গে উপরে ওঠে, অর্থাৎ একই সঙ্গে তার ওয়াই অ্যাক্সিস বরাবর তার গতি দেখা যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর ওঠে, তার সঙ্গে সঙ্গে আবার এক্স অ্যাক্সিস বরাবর যায়। অর্থাৎ এই সমস্ত গতির কথা একটা কথা লক্ষ্য করো যে এখানে কিন্তু গতিটা ওয়ান ডাইমেনশনাল না, একমাত্রিক নয়। আমি আমার লাস্ট ভিডিওতে একমাত্রিক গতি সম্পর্কে আলোচনা করেছিলাম। একমাত্রিক গতি আমি কাকে বলছি? যখন গতিটা কোনো একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ হয় এক্স অক্ষ বরাবর, হয় এক্স অ্যাক্সিস বরাবর, নয় ওয়াই অ্যাক্সিস বরাবর, নয় জেড অ্যাক্সিস বরাবর গতিটা হবে। সেক্ষেত্রে আমরা মোটামুটি 4 থেকে 5 রকম সমীকরণ পেয়েছিলাম। সমীকরণগুলো এরকম ছিল: এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। সেখানে প্লাসটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের জন্য অ্যাপ্লাইড হয়েছিল, আর মাইনাসটা ডিসেলারেশন বা রিটার্ডেশনের জন্য বা বন্ধনের জন্য অ্যাপ্লিকেবল ছিল। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, টি এখানে যে কোনো একটা টাইম, এইখানটায় ত্বরণ বা বন্ধন। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আরেকটা সমীকরণ ছিল n তম সেকেন্ডে, অর্থাৎ শেষ সেকেন্ডে কতটা সরণ হচ্ছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ইউ প্লাস মাইনাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। এই সমীকরণটা, এই ইকুয়েশনটা আমাদের এই যে টপিকে সেরকম ভাবে কোনোভাবে ইনক্লুডেড নেই, কারণ এই ইকুয়েশনের এখানটা অ্যাপ্লিকেশন হবে না। যাই হোক, তো এখানে যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণগুলো যে কোনো একটা দিকে, অর্থাৎ হয় এক্স দিকে সেটা গতিশীল হবে, অথবা ওয়াই দিয়ে গতিশীল হবে, অথবা জেড দিকে গতিশীল হবে। অর্থাৎ এট এ টাইম যখন তুমি মেজারমেন্টটা করছো, তখন সেটা একটা নির্দিষ্ট দিকে, তার একটাই ডাইমেনশন থাকবে। অর্থাৎ হয় এক্স স্থানাঙ্ক চেঞ্জ করবে, নয় ওয়াই স্থানাঙ্ক চেঞ্জ করবে, নয় জেড স্থানাঙ্ক চেঞ্জ করবে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কি হয়, যখন পার্টিকেলটা গতিশীল থাকে, ধরলাম পার্টিকেলটা কোনো মুহূর্তে এইখানে পার্টিকেলটা এই মুহূর্তে বল, যেটা আমি বলছি যে বলটাকে ছুটছি, বলটা কোনো মুহূর্তে এখানে থাকলো। এখানে কিন্তু ওর একটা এক্স কোঅর্ডিনেটও আছে, কারণ এক্স অ্যাক্সিস বরাবরও কিছুটা দূরত্ব সরেছেও। তার সঙ্গে সঙ্গে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবরও কিন্তু কিছুটা দূরত্ব সরেছে। অর্থাৎ তার কিন্তু একই সঙ্গে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ করেছে। অর্থাৎ এই যে গতিটা, এইটা এক্স অ্যাক্সিস বরাবরও না, ওয়াই অ্যাক্সিস বরাবরও না। এই গতিটা এমন একটা গতি যার জন্য জেড অ্যাক্সিসটা এখানে আমি কনসিডার করছি না, এটা একটা প্লেনে হচ্ছে। অর্থাৎ এখানে এক্স আর ওয়াই দুটোই চেঞ্জ করছে। এই ধরনের গতিকে আমরা বলি টু ডাইমেনশনাল মোশন। আর টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কি করতে হয়, এই সমীকরণগুলো যেহেতু আমরা একটা ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করা শিখেছি, আর ইনফ্যাক্ট একটা ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করতে হয়, আর যেহেতু এখানে দুটো ডাইমেনশন, আমাকে দুটো আলাদা আলাদা ডাইমেনশনে কিন্তু এই ইকুয়েশনটাকে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে আমাদের নেট রেজাল্টে আসতে হবে। কিভাবে আসবো আস্তে আস্তে সেটা আমি আসবো, ভিডিও শেষ অবধি অবশ্যই দেখবে। এখন এখানে কি হয়, যখন একটা বলকে ছোড়া হচ্ছে, বলটাকে কিন্তু হরাইজন্টালের সাপেক্ষে কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু, আর আমরা জানি কি, কোঅর্ডিনেটের টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? ভেলোসিটি পাই। আর এখানে দুটো ভেলোসিটি আমরা পাবো, যেহেতু দুটো কোঅর্ডিনেট চেঞ্জ করছে। এক্স কোঅর্ডিনেট চেঞ্জ করছে, তার জন্য আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি পাবো, সেটাকে ধরলাম ভিএক্স। তাহলে এই যে ভি, ওর যে গতিবেগটা থাকছে ভি, তার একটা এক্স কোঅর্ডিনেট বরাবর একটা গতিবেগ পাবো এই গতির জন্য, আর একটা ওয়াই বরাবর একটা গতি পাবো ডিওয়াই বাই ডিটি, যেটা ওয়াই বরাবর গতিটা দেখাবে, ভিওয়াই। তাহলে এর গতিটা কত হবে? পিথাগোরাসের নিয়ম যদি আমি অ্যাপ্লাই করি, পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এর ভেলোসিটিটা হবে ভি ইকুয়াল টু হবে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, কারণ যে এই দুটো পরস্পর লম্ব আছে। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো
এখানে দুটো ভেলোসিটি কম্পোনেন্ট কিন্তু কাজ করছে, একটা ভিএক্স একটা ভিওয়াই। এখন ভিএক্সটা কত, আমি আবার যে সেই পিথাগোরাস এবং ত্রিকোণমিতির যে তত্ত্বগুলো আছে, যে সূত্রগুলো আছে, সূত্রগুলো যদি আমি অ্যাপ্লাই করি, এই এটা এই ট্রায়াঙ্গেলটা যদি চিন্তা করি, এই ও ভি আর এই ট্রায়াঙ্গেলটা যদি চিন্তা করি, এই জাস্ট এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেলের বেস, এটা হাইট, আর এটা হাইট মানে অ্যাকচুয়ালি ভিওয়াই। তাহলে ভিওয়াই অ্যাকচুয়ালি কি হবে, হাইট ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস ইন্টু সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা, এবং ভিএক্সটা অ্যাকচুয়ালি কত, বেস হাইপোটেনিয়াস ইন্টু কস থিটা, তাহলে এটা হবে ভি কস থিটা। তো দেখছো যে অ্যাকচুয়ালি ভেলোসিটিও কিন্তু দুটো ডাইমেনশন পাচ্ছে। যেটা আমি বলছিলাম একটু আগে, 2 ডাইমেনশনাল মোশন, কোঅর্ডিনেট দুটো কোঅর্ডিনেটই সাইমালটেনিয়াসলি চেঞ্জ করবে, একই সঙ্গে চেঞ্জ করবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ভেলোসিটিও পাওয়া যাবে, যেহেতু কোঅর্ডিনেটের কোনো একটা কোঅর্ডিনেটের যে টাইম রেসপেক্টিভ চেঞ্জটাকে আমরা বলি ভেলোসিটি, তো ভেলোসিটিটা এখানটা চেঞ্জ করতে থাকবে, যার জন্য দুটো তোমরা দুটো বেগ পাচ্ছ, বেগের দুটো, এই দুটোকে বলি আমরা বেগের দুটো উপাংশ। যখন আমরা ভেক্টর পড়বো তখন এটা আবার একটু ভালোভাবে ক্লিয়ার হবে, কিন্তু এটুক তো বুঝতে পারছি যে যখন 2 ডাইমেনশন, তখন কোঅর্ডিনেট অর্থাৎ পজিশনেরও, অর্থাৎ ওর ডিসপ্লেসমেন্ট অথবা সরণেরও কিন্তু দুটো দিক থাকে, এবং বেগেরও কিন্তু দুটো দিক থাকে, কারণ এই রাস্তাটাকে তুমি সরণ বলতে পারবে না, এটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু কোনোভাবে যদি তোমার সরণ বলতে হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে তোমাকে দেখতে হবে, অর্থাৎ সরণ কিন্তু এক্স বরাবর হচ্ছে এবং ওয়াই বরাবর হচ্ছে, এইটা কিন্তু সরণ নয়। তার জন্য যদি আমরা এই সমীকরণগুলোকে এগুলোকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, অবশ্যই এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আমাকে সরণে আসতে হবে, অর্থাৎ আমাকে ভেক্টর কোয়ান্টিটিতে আসতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, এখানে দুটো নির্দিষ্ট দিক, যার জন্য দুটো নির্দিষ্ট দিকের সাপেক্ষে তুমি গতিটাকে ডিফাইন করছো, তার জন্যই এই সমস্ত গতিকে আমরা বলবো 2 ডাইমেনশনাল মোশন। তো তাহলে এখন দেখো ভিএক্স আর ভিওয়াইটা কিভাবে চেঞ্জ করছে। প্রথমত ভিওয়াই কত দূর অবধি কাজ করবে, যখন পার্টিকেলটা অর্থাৎ বলটা যখন ম্যাক্সিমাম হাইট রিচ করবে, যত উপরে যেতে থাকবে তত কিন্তু, আর অ্যাকচুয়ালি পার্টিকেলটার উপরে জি কোন দিয়ে কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে, আর ত্বরণ যেদিকে কাজ করে সেদিকে বল কাজ করে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা জানি এখানে এটা কি জি, কারণ এখানে কি কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে, এখানটায় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। অর্থাৎ জিটা কার এগেনস্টে কাজ করছে, ভি ওয়াই এর এগেনস্টে। এখন আমরা জানি এই সমীকরণ থেকে আমরা জানি, যদি মন্দন কাজ করে, ত্বরণ যদি এগেনস্টে গতিবেগের এগেনস্টে কাজ করে, গতিবেগের বিরুদ্ধে কাজ করে, তাহলে সেটাই হবে মন্দন। আর যখন মন্দন কাজ করে তখন গতিবেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু ভিওয়াই এর এগেনস্টে যেহেতু জিটা কাজ করছে একই দিকে ধরো, তাহলে কিন্তু ভিওয়াইটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে ভিওয়াইটা কোথায় জিরো হবে, এই পয়েন্টে যখন এটা সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট রিচ করবে, সাপোজ এই ম্যাক্সিমাম হাইটটাকে আমি এইচ বলছি, যখন ম্যাক্সিমাম হাইটটাকে রিচ করবে তখন কিন্তু ভিওয়াইটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশনের যে ভেলোসিটিটার ফাইনাল ভ্যালু কত হচ্ছে, অর্থাৎ অন্তিম বেগ কত, যদি আমি ওয়াই অক্ষ বরাবর ধরি, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ধরি, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি আসছে ভিওয়াই, বা যেটাকে আমরা বলতে পারি ভি সাইন থিটা, আর ফাইনাল ভেলোসিটি কত আসছে, ফাইনাল ভেলোসিটি আসছে জিরো, কারণ এখানে গিয়ে ভিওয়াইটা থাকছে না। আমি এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করবো, আমি একটু আগে বলছিলাম যে যখন কোন একটা গতি আমরা চিন্তা করব, গতিটাকে দুটো ডাইমেনশনে আলাদা আলাদা ভাবে চিন্তা করব। যখন হাইটটা উঠছে তখন কোন বরাবর হাইটটাকে আমি ক্যালকুলেট করব, ওয়াই বরাবর হাইটটাকে আমি ক্যালকুলেট করছি ওয়াই বরাবর। তখন যদি আমরা হাইটটাকে ক্যালকুলেট করতে যাই তাহলে কিন্তু আমাকে ওয়াই বরাবর গতিটাকে চিন্তা করতে হবে, তখন এক্স বরাবর গতিটাকে চিন্তা করা যাবে না। আর পুরো গতির পথের মধ্যে ও যে এক্স বরাবর যে টোটাল ডিস্টেন্সটা কভার করে সেটাকে বলি আমরা এই প্রজেক্টাইল মোশনের রেঞ্জ। তো রেঞ্জটাকে আমি পরে আসছি, যেহেতু সেটা এক্স অ্যাক্সিস বরাবর, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবরই থাকছি। তো ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত আসছে, ভি সাইন থিটা, এবং ফাইনাল ভেলোসিটি আসছে জিরো। তাহলে এখানে যদি আমরা সাপোজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
অবশ্যই প্লাস হবে না, মাইনাস হবে। -2as যদি অ্যাপ্লাই করি, কারণ যেহেতু এখানে ডিসিলারেশন কাজ করছে, আমরা যদি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে চাই, এখানে ডিসিলারেশন কাজ করছে, অ্যাক্সিলারেশন নয়, তখন আমাকে নেগেটিভ সাইন অবশ্যই নিতে হবে। এখন ভি কত? ভি এখানে ফাইনাল ভেলোসিটি হয়। ভি এখানে তোমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, তোমরা আগের ভিডিওটা এই সিরিজেরই এই ক্লাসিক্যাল মেকানিক্স সিরিজের আগের ভিডিওটা, ওয়ান ডাইমেনশনাল মোশনের ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ভি এখানে ফাইনাল ভেলোসিটি 0, আর ইউ কত? ইউ তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত? ভি স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা -2g। আর ভি যখন 0 হলো তখন সরণ কত, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? h। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। দিস ইমপ্লাই 2gh ইজ ইকুয়াল টু কত আসছে? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অথবা ভি এইচ ইজ ইকুয়াল টু কত? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা আমি পেলাম কোন একটা প্রজেক্টাইল মোশনে সর্বোচ্চ কতটা হাইট উঠবে, অর্থাৎ যখন পুরো মোশনটাকে যদি চিন্তা করো, পুরো মোশনে ভূমির থেকে গ্রাউন্ডের থেকে সর্বোচ্চ কতটা ডিস্টেন্স যেতে পারছে, সেই ডিস্টেন্সের এক্সপ্রেশনটা আমরা এখানে বের করলাম। তো দেখছি সেই ডিস্টেন্সটা নির্ভর করছে কার উপরে? থিটার উপরে। আর অবশ্যই ডিস্টেন্সটা নির্ভর করছে ভি এর উপরে। থিটা যত বাড়বে তত বেশি ডিস্টেন্স যাবে। যত আমি থিটা বাড়বে মানে যত আমি এই অ্যাঙ্গেলটাকে যত আমি বাড়াবো, এই অ্যাঙ্গেলটাকে আমি এরকম আছে, যদি কমাই তাহলে এসটা কমবে, দেখতে পাচ্ছ, আর যদি বাড়াই তাহলে এসটা অনেকটা বাড়বে। আর থিটা যত বাড়াবো তত এস তত বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে যদি ভি বাড়াই, ভিটাকে যদি বাড়াই, আরো যদি বেশি গতিবেগে ছুটি, তাহলে আর বেশি উপরে যাবে। তাহলে এখানে ভি স্কয়ার এবং সাইন স্কয়ার, ভি স্কয়ার সাইন স্কয়ার থিটার উপরেই কিন্তু এখানে নির্ভর করছে। 2gটা এখানে কনস্ট্যান্ট আমরা জানি। তো এখন টোটাল কতটা টাইম লাগছে এই উপরে উঠতে, টোটাল কতটা টাইম লাগছে এবং নামতে কতটা টাইম লাগছে, দুটো টাইমকে যদি আমি একসঙ্গে দুটো টাইমকে যদি যোগ করি, তাহলে আমি কি পাচ্ছি যে টোটাল কতটা টাইম সেটা ফ্লোটিং ছিল, অর্থাৎ টোটাল কতটা টাইম হাওয়াতে ছিল, এটাকে বলি আমরা ফ্লাইট টাইম। এখন আমি ফ্লাইট টাইমটা যদি নির্ণয় করতে চাই, ফ্লাইট টাইমটাকে দুভাবে তুমি নির্ণয় করতে পারো। তুমি রেঞ্জ দিয়ে নির্ণয় করতে পারো, অথবা তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর নির্ণয় করতে পারো। আমি আপাতত ওয়াই অ্যাক্সিস বরাবর নির্ণয় করাটা দেখাচ্ছি। দেখো, যদি আমি ফ্লাইট টাইমকে কনসিডার করি, কারণ টোটাল টাইমে অতটা দূরত্ব অতিক্রম করেছে আমরা জানি, কিন্তু টোটাল কতটা সময় হাওয়াতে ছিল, এই টোটাল দূরত্বটা যেতে যে সময় লেগেছে, আর ওই টাইমের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল সরণটা কত, টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। ওই টাইমে ওয়াই অ্যাক্সিস বরাবর উঠেছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর নেমেও গেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই এইচ পয়েন্টে 0h পয়েন্টে গেছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর আবার 0 পয়েন্টেও ঘুরে এসেছে। তাহলে এই টোটাল টাইমটায়, টোটাল ফ্লাইট টাইমটায় ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল সরণটা কত, টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 0। কারণ যদি হয় উপরে যদি যায় যখন +h, আর নিচে যখন নামছে তখন -h, তাহলে টোটাল সরণ কত? 0। আমরা জানি সরণ ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টরের ক্ষেত্রে যদি সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে ভেক্টরটাকে আমাকে পজিটিভ ধরতে হবে, আর যদি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হয়, এটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর নিচে নামে, তখন তাকে নেগেটিভ ধরতে হবে। আর টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে যদি আমরা এই s ut অবশ্যই আমরা মাইনাস ধরবো, আমরা হাফ অবশ্যই ধরতে পারবো না এখানটায়, তাহলে ½ যদি আমরা অ্যাপ্লাই করি, আর সাপোজ t যদি আমার ফ্লাইট টাইমটা হয়, অর্থাৎ যে টাইমটাও হাওয়াতে ছিল, তো সেখানে কি হচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে ফ্লাইট টাইমের মধ্যে? টোটাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটিটা ওয়াই অ্যাক্সিস বরাবরই যেহেতু চিন্তা করছি আমরা, কারণ আমরা টোটাল ডিসপ্লেসমেন্টটা এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করছি, +h -h, যেটা আমি একটু আগে বলছিলাম। তো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? অবশ্যই vy। এখন vy কত? v sin থিটা -½ a কত? g, অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাই কাজ করছে, আর ফ্লাইট টাইম স্কয়ার। অবশ্যই এখানে একটা ফ্লাইট টাইম আসবে। এখন যেহেতু ut আছে, এখানে আমি টাইমটা পুট করতে ভুলে গেছিলাম, তোমরা যদি নোট করে থাকো একটু কারেকশন করে নেবে এখানটা। তো এখানে যদি আমরা টিটাকে নিয়ে আসি বাইরে, তাহলে কি আসছে? v sin থিটা -½ gt ইকুয়ালস টু 0। এখন ফ্লাইট টাইম ইজ এ ফাইনাইট টাইম,
অবশ্যই এই বলটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কোনো একটা টাইম লেগেছে, সেটা টাইম, সেই টাইমটা অবশ্যই 0 নয়, 0 টাইমের মধ্যে যাওয়া সম্ভব নয়। তো ফ্লাইট টাইম অবশ্যই নট ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ টি নট ইকুয়াল টু 0, ডেফিনেটলি নট ইকুয়াল টু 0। এখন যেহেতু প্রোডাক্টটা 0, তার মানে আরেকটা টার্ম অবশ্যই 0 হবে। তাহলে এখানটায় ভি সাইন থিটা মাইনাস হাফ জি টি ইজ ইকুয়াল টু কত আসছে? 0। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কত আসছে এখানটায়? 2v সাইন থিটা বাই জি। এটা আমি পেলাম আমার ফ্লাইট টাইমের এক্সপ্রেশনটা। তো ফ্লাইট টাইমের এক্সপ্রেশনটা থেকে একটু দেখো, ফ্লাইট টাইমের এক্সপ্রেশনটা কিন্তু অনেকটা আগের এক্সপ্রেশনটার মতনই। তো এটাও থিটার উপরে ডিপেন্ড করছে এবং ভি এর উপরে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটির উপরে ডিপেন্ড করছে। ইনিশিয়াল ভেলোসিটি যত বেশি হবে তত বেশি দূরে যাবে, অর্থাৎ ফ্লাইট টাইমটা তত বেশি লাগবে। থিটা যত বেশি হবে তত থিটা বেশি 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 সঙ্গে সঙ্গে ভিটাকে বেশি হতে হবে, তাহলে অনেকটা দূরে যাবে। কিন্তু অনেক সময় কিন্তু দেখা যাবে থিটাটা বেশি হলে ফ্লাইট টাইমটা বেশি হচ্ছে, কিন্তু থিটাটা বেশি হলে আবার রেঞ্জটা বেশি হয় না, সেটা আমরা একটু পরে এখনই আসবো। তো ফ্লাইট টাইমের কথা যেহেতু বলছি, অর্থাৎ উপরে গিয়ে নিচে নামতে টোটাল কতটা সময় লাগলো সেই টাইমের কথা চিন্তা করা হচ্ছে। আর সেই টাইমটা কার উপরে নির্ভর করছে? থিটার উপরে। যদি থিটাটাকে বাড়াও আরো উপরে যাবে, আরো সময় বেশি লাগবে নামতে। তো এটা গেল টোটাল টাইমটা। এখন উঠতে কত সময় লাগে আমি যদি দেখি একবার, আমি এখানটা একটা রাফ করে নিচ্ছি। উঠতে কত সময় লাগছে? উঠতে ওর ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এইচ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত? ভিওয়াই। আর ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে উঠতে যদি টি সময় লাগে, আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেখানে ফাইনাল ভেলোসিটি কত? ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? ভিওয়াই। আর ভিওয়াই কত? ভি সাইন থিটা, যেটা আমি একটু দেখিয়েছি। তাহলে সেটা হবে ভি সাইন থিটা মাইনাস এ ইন্টু টি হাফ। হাফ বললাম কেননা অর্ধেকটা উঠতে কত সময় লাগছে, অর্থাৎ পথের অর্ধেকটাও কত সময় লাগছে। তো দেখা যাচ্ছে যে টি হাফটা কত হচ্ছে এখানটায়? টি আর এটা অবশ্যই জি হবে, এটা এ হবে না। তাহলে আসছে ভি সাইন থিটা বাই জি। লক্ষ্য করো এই টাইমটার দ্বিগুণ, এটা এই টাইমটার দ্বিগুণ, অথবা এই টাইমটার অর্ধেক। তার মানে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে উঠতে যত সময় লাগবে নামতে সেম সময় লাগবে। উঠতে যত সময় নেয় প্রজেক্টাইলের ক্ষেত্রে, ওই ম্যাক্সিমাম হাইটে উঠতে যত সময় লাগবে ম্যাক্সিমাম হাইট থেকে নামতেও সেম টু সেম সময় লাগবে। তো এটা গেল আমার ফ্লাইট টাইমটা, এবং টোটাল কতটা টাইম লাগবে তার একটা এক্সপ্রেশন আমি এখানটায় বের করতে পারলাম। এখন আমি নেক্সট জানতে চাচ্ছি, তো ওয়াই অ্যাক্সিস বরাবর তো আমার আলোচনাটা হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বরাবর কোনো আলোচনায় আসিনি। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কত আসছে? ভি এক্স, অর্থাৎ ভি কস থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ত্বরণটা যেটা কাজ করছে, ত্বরণটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে না। আর ত্বরণটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে না, জিটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর একটি করছে না, জি এর কিন্তু কোনো ইফেক্ট ভি কস থিটা কিংবা ভি এক্স এর উপরে পড়বে না। অর্থাৎ ভি এক্সটা শুরুতে যাচ্ছিল, পরেও তাই থাকবে। ভি এক্সটা এখানটায় একটা নন চেঞ্জেবল একটা কোয়ান্টিটি। ভি এক্সটা কিন্তু এখানে চেঞ্জ করছে না, কারণ যেহেতু ভি এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ, কোনো একটা অ্যাক্সিলারেশন অথবা কোনো ডিসিলারেশন কাজ করছে না, যা কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তার জন্যই ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশনটা আমাদের কাছে এতটা লিঙ্ক ছিল। তো এখন যদি আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর ধরি, তো এক্স অ্যাক্সিস বরাবর কি শুধু একটাই গতিবেগ পাচ্ছে, মানে ভি এক্স, আর তার জন্য টোটাল কতটা দূরত্ব যাচ্ছে? আর দূরত্ব। এখন আর দূরত্বটা কতটা টাইমে যাচ্ছে? ফ্লাইট টাইমে, কারণ টোটাল যতটা টাইম হাওয়াতে থাকবে ততটা টাইমই লাগবে এই আর দূরত্ব যেতে। তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর এই ফর্মুলাটা, অর্থাৎ এই এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তো দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি, এস কি আর, এবং ভি কত এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মানে ভি এক্স কত? ভি কস থিটা ইন্টু ফ্লাইট টাইম টি। আশা করি বোঝা গেল। তাহলে এটাকেই আমরা বলছি রেঞ্জ। এই আরটাকেই বলি আমরা রেঞ্জ অফ প্রজেক্টাইল, রেঞ্জ অফ দ্যাট প্রজেক্টাইল। এখন এখানে ভি কস থিটা টি কত? সরি টি এটা, তাহলে 2v সাইন থিটা বাই জি। তো এখানে কি আসছে দেখো, এখানে আসছে ভি স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এখন আমরা একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি জানি, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি এরকম
2 sin থিটা cos থিটা ইকুয়াল টু একে লেখা যায় sin 2 থিটা। দেয়ারফোর এখানে রেঞ্জের এক্সপ্রেশনটা কি আসছে, তো 2 sin থিটা cos থিটাকে যদি আমরা sin 2 থিটা লিখি, দেয়ারফোর এখানে রেঞ্জের এক্সপ্রেশনটা আসছে v স্কয়ার sin 2 থিটা বাই জি। এখন আমি একটু আগে বলেছিলাম যে যদি আমি থিটাটাকে বাড়াই তাহলে অবশ্যই ফ্লাইট টাইমটা বাড়বে কিন্তু রেঞ্জটা বাড়ে না। কেন? আমি সর্বোচ্চ রেঞ্জ যেতে চাই আর কি। হ্যাঁ, রেঞ্জ সর্বোচ্চ কখন হবে, আর এর মানটা সর্বোচ্চ কখন হবে, যখন এই ডান দিকে যেই মানটা সেটা সর্বোচ্চ হতে হবে। এখন ভি স্কোয়ার অথবা জি এগুলো তো কনস্ট্যান্ট, এদের মান তো চেঞ্জ হবে না। কার মান চেঞ্জ হতে পারে থিটার রেসপেক্টে? সাইন থিটার মান। আর সাইন থিটার মান আর ম্যাক্স তখনই হবে, আর ইকুয়াল টু আর ম্যাক্স তখনই বলতে পারবো যখন এই সাইন 2 থিটার মানটা কত হবে, ম্যাক্সিমাম হবে। আমরা জানি সাইন থিটার ম্যাক্সিমাম মান কত, ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তাহলে সাইন থিটার যদি ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, অর্থাৎ থিটার ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে থিটার ভ্যালুটা কত, π/2। কারণ আমি π/2 কেন বললাম, আমি 3π/2 বলতে পারতাম কিংবা অন্য কোনো ভ্যালুও বলতে পারতাম, 2π প্লাস π/2 বলতে পারতাম, কারণ আমরা এখানটায় পজিটিভ দিকটাকে হিসাব করছি। এইখানটায় থিটার মিনিমাম মান 0 হবে এবং ম্যাক্সিমাম মান π/2 হবে আমার রেফারেন্স ফ্রেমের মধ্যে। তার জন্য আমি এখানটা ম্যাক্সিমাম π/2 কেই এখানে কনসিডার করছি। তো অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত, π/4। π/4 কে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আসে 45 ডিগ্রি। অর্থাৎ রেঞ্জটা সর্বোচ্চ তখনই হবে, অর্থাৎ সেটা সর্বোচ্চ দূরত্ব তখনই যাবে অনুভূমিক, সর্বোচ্চ যে তোমার হরাইজন্টাল ডিস্টেন্সটাও তখনই কভার করতে পারবে যখন থিটার ভ্যালুটা 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি হবে, নট গ্রেটার দেন 45 ডিগ্রি, নট লেস দেন 45 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। অর্থাৎ থিটার সঙ্গে সবকিছুই বাড়তে দেখা যাচ্ছে, যে এইচ এর মান অর্থাৎ হাইট কতটা উঠতে পারছে সেটাও বাড়ছে, ফ্লাইট টাইম কত হচ্ছে সেটাও বাড়ছে, কিন্তু রেঞ্জ কিন্তু থিটার রেসপেক্টে প্রপোর্শনালি বাড়ছে না। থিটার একটা ম্যাক্সিমাম, থিটার একটা স্পেসিফিক ভ্যালুতে রেঞ্জটা ম্যাক্সিমাম পাচ্ছে, আর থিটার মানটা যদি সেই স্পেসিফিক ভ্যালু থেকে বেশি থাকে তাহলে রেঞ্জটা কমবে, আর যদি কম থাকে তাহলে রেঞ্জটা কমবে। অর্থাৎ থিটার যদি লেস দেন 45 ডিগ্রি থাকে তাহলে রেঞ্জটা ম্যাক্সের থেকে কম দেখাবে, আর থিটা যদি গ্রেটার দেন 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে রেঞ্জটা কিন্তু কম দেখাবে। অর্থাৎ যদি আমি থিটা লেস দেন 45 ডিগ্রিতে যাই তাহলে নিয়ে নিই তাহলে অনেকটা আগেই পড়ে যাবে, আর যদি 45 ডিগ্রির উপরে নেই তাহলে সেক্ষেত্রে অনেকটা আগেই পড়ে যাবে। ফুল রেঞ্জ এখানে কভার করতে পারবে না, ম্যাক্সিমাম রেঞ্জটা এখানে কভার করতে পারবে না। ম্যাক্সিমাম রেঞ্জ যদি কভার করতে হয় তাহলে অবশ্যই তোমাকে ওটাকে 45 ডিগ্রিতেই ছুটতে হবে, যেটা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ক্ষেত্রে এই ব্যাপারটাকে একটু লক্ষ্য রাখা হয় যাতে সেটার ম্যাক্সিমাম ডিস্টেন্স যায়, আর সেক্ষেত্রে 45 ডিগ্রিটাই আমাদের কাছে অবশ্যই মেনটেন করতে হয়। তো এটা গেল আমার প্রাসের রেঞ্জের কনসেপ্টটা, এবং তার থেকে আমরা বুঝতে পারছি যে প্রাসের গতিকে কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারছি। এখন আমরা প্রজেক্টাইলের লোকাসটা ক্যালকুলেট করবো। লোকাস বলতে আমি যেটাকে বলতে পারি ট্র্যাজেক্টরির যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে আমরা এখানটা বের করার চেষ্টা করব। আর আমরা জানি যে কোনো একটা কার্ভের ইকুয়েশন আমরা কিভাবে করে বের করতে পারি, আমি আগের দিনে দেখিয়েছিলাম। স্ট্রেট লাইন দিয়ে যখন আমি কার্ভটাকে স্ট্রেট লাইনে যখন ইকুয়েশনটাকে যখন আমরা প্রুভ করলাম তখন আমরা দেখিয়েছিলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটাকে যদি আমরা বের করতে পারি তবে গিয়ে আমরা সেই কার্ভের এক্সাক্ট ট্র্যাজেক্টরি যে ইকুয়েশনটা অর্থাৎ ইকুয়েশন অফ মোশনটা আমরা বের করতে পারবো সেখানটা। এখন প্রথমে বলে দিই যে এখানে এক্সটা কত। এখানে যদি দেখি যে এক্স ডিস্টেন্সটা কত, এক্স হরাইজন্টাল ডিস্টেন্স, আর ধরলাম এই এক্স ডিস্টেন্স অর্থাৎ এক্স ওয়াই পয়েন্টে যেতে টি সময় লেগেছে, স্মল টি যে কোনো সময়। তো স্মল টি যদি সময় লেগে থাকে তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি, তাই তো? কারণ এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, ভি এক্স, এটা আমি আগেই দেখিয়েছিলাম এখানে। তো এখন তাই যদি হয় তাহলে ভি এক্স ইকুয়াল টু কত, ভি কস থিটা, তাহলে ভি কস থিটা ইন্টু টি, দেয়ারফর টি ইজ ইকুয়াল টু কত, এক্স বাই ভি কস থিটা। এবং ওয়াই ইজ ইকুয়াল টু কত, এখন এখানে লক্ষ্য করো ওয়াই বরাবর কিন্তু একটা ডিসেলারেশন কাজ করছে, অর্থাৎ ওয়াই বরাবর যে সরণ যদি ওয়াই হয়
ডিসপ্লেসমেন্ট যদি ওয়াই হয়, তাহলে ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, এই ফর্মুলাতে আমাকে আসতে হবে। এখন ইউ কত? ইউ হচ্ছে ভি ওয়াই, ইনিশিয়াল ভেলোসিটি, ভি ওয়াই ইন্টু সেম টাইম টি মাইনাস হাফ জি ওই সেম টাইম টি স্কয়ার। টি এর ভ্যালু অলরেডি তোমরা পেয়েছো, তাহলে আমি টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে। তাহলে এখানে কত আসছে? এখানে বসিয়ে দিলে ভি ওয়াইটা কত? ভি ওয়াইটা ভি সাইন থিটা ইন্টু টি এক্স বাই ভি কস থিটা মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে ভি ক্যান্সেল হবে, কি কি থাকছে? y is equal to x tan theta minus g by 2v square cos square theta into x square। এই ইকুয়েশনটা একটা প্যারাবোলার ইকুয়েশন, একটা প্যারাবোলার ইকুয়েশন বা বাংলাতে যেটাকে আমরা বলতে পারি যে অধিবৃত্তের ইকুয়েশন। এটা অর্থাৎ এখান থেকে আমরা একটু ম্যাথমেটিক্যালি আমরা সার্টেন হলাম যে কোনো একটা প্রজেক্টাইলের যে ট্র্যাজেক্টরিটা প্যারাবোলিক হয়। এখন এখানে আমি আরেকটা প্রবলেম ডিসকাস করার চেষ্টা করব, যে প্রবলেমটা জয়েন্ট এবং যেই অ্যাডভান্সে খুব আস্তে দেখা যায়। প্রবলেমটা এরকম যে এখানে যে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে, প্রজেক্টাইল মোশনটা একটা প্লেনের উপরে হচ্ছে, ওই ও এ প্লেনটাকে আমি দেখিয়েছি, আর যেই প্লেনটা আবার হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তো এখন এক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে যে এই ও এ ডিস্টেন্স অর্থাৎ ফ্লাইট টাইমটা কত এবং রেঞ্জ অন দ্যাট ইনক্লাইন প্লেন অথবা হরাইজন্টাল রেঞ্জটা বের করতে হয়। হরাইজন্টাল রেঞ্জটা আমরা কিভাবে পাবো? আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ও এই এক্স অ্যাক্সিসের উপর টানি, সেই পারপেন্ডিকুলারটা আমি ধরলাম ও বি, আর এটা আমার জেনারেল ওয়াই অ্যাক্সিস। তো আমি এমনভাবে এখানে আমার ভেলোসিটি ডিরেকশনটা অর্থাৎ সেই ভেলোসিটি ধরলাম থিটা নট অ্যাঙ্গেলে আছে হরাইজন্টালের সাথে, কিন্তু আবার এখানে যে প্লেনটা আবার হরাইজন্টালের সঙ্গে থিটা ডিরেকশনে আছে। এখন লক্ষ্য করো, কোনো একটা পয়েন্ট আমি হাইয়েস্ট পয়েন্টে চিন্তা করি, যখন পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে থাকে তখন পার্টিকেলের উপরে জিটা কোন দিকে কাজ করে? জি কিন্তু এই দিয়ে কাজ করে। এখন যদি পুরো রেফারেন্স ফ্রেমটাকে তুমি এই প্লেনের উপরে কনসিডার করো, অর্থাৎ যেটা আমি বলতে যাচ্ছি যে এই পুরো প্লেনটাকে তুমি এইভাবে কনসিডার করো। আগে জি ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল, এখনো জি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু এখন জি কিন্তু আগে যেমন এক্স অ্যাক্সিসের সঙ্গে জিটা যেমন পারপেন্ডিকুলার ছিল, এই অবস্থায় কিন্তু জি এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার নয়। যেহেতু জিটা এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার নয়, তাহলে অবশ্যই জিটাকে আমরা জি এরও আমরা এক্স অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার একটা এই এক্স অ্যাক্সিস, অর্থাৎ এটা আমার কাছে এখন আমার রেফারেন্স প্লেন ও এ, কারণ প্রজেক্টাইল মোশনটা ও এ প্লেনে হচ্ছে। তাহলে জি যে ভেক্টরটা, ত্বরণ যে ভেক্টরটা আছে, ত্বরণ ভেক্টরটা দুটো কম্পোনেন্ট আমি দুটো কম্পোনেন্টের একটা ও এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এই ও এ প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, আরেকটা ও এ প্লেনের সঙ্গে প্যারালাল হবে এইদিকে। তো এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অবশ্যই জিওমেট্রি আমাদের বলে এই অ্যাঙ্গেলটাও থিটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানে আসছে জি কস থিটা। অর্থাৎ এতক্ষণ আমরা যেই এক্সপ্রেশনগুলো পেয়েছি, এক্সপ্রেশনগুলো কি রেঞ্জের এক্সপ্রেশন পেয়েছি ভি স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এবং ফ্লাইট টাইমের এক্সপ্রেশন পেয়েছি আমরা 2v সাইন থিটা বাই জি। এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু এখন আমার এখন থিটা বলতে কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, যে এই থিটা বলতে কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে? আমার রেফারেন্স প্লেনের সঙ্গে, হরাইজন্টাল রেফারেন্স প্লেনের সঙ্গে ভিটা যে অ্যাঙ্গেল করে আছে, এখন হরাইজন্টাল রেফারেন্স প্লেনের সঙ্গে ভিটা এখন কত অ্যাঙ্গেল করে আছে? এখন আমার থিটার ইফেক্টিভ ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি থিটা নট মাইনাস থিটা, দেখতে পাচ্ছ, কারণ ভিটা এখন যেই প্লেনের উপরে প্রজেক্টাইল মোশনটা ঘটছে সেই প্লেনের সঙ্গে কিন্তু ভিটা কিন্তু থিটা অ্যাঙ্গেলে নেই এখন আর, কারণ এখন আছে থিটা নট মাইনাস থিটা অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কথা
বলা হচ্ছে। আর এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া উচিত ছিল জিটা, কিন্তু এখানে পারপেন্ডিকুলার কে আসছে, জি কস থিটা, অর্থাৎ জি এর জায়গায় এই এক্সপ্রেশনগুলোকে আমরা ইউজ করব এবং জি এর জায়গায় জি কস থিটা ইউজ করব, যেখানে যেটা পারপেন্ডিকুলার ধরেছিলাম আমরা, তোমরা বুঝতেই পারছো, কারণ আগে পারপেন্ডিকুলার ধরেছিলাম, এখন আমার রেফারেন্স প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে আছে, জি কস থিটা। এখন কিন্তু জি আমার প্লেনের সঙ্গে, আমার রেফারেন্স প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার নেই। কিন্তু যখন আমরা এইখানটায় আমরা যখন অ্যাক্সিলারেশন অথবা ডিসিলারেশন কনসিডার করছি, তখন কিন্তু আমরা এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কনসিডার করব। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখানটায় হবে জি কস থিটা। এখন আমি এখানে দেখাতে যাচ্ছি যে ফ্লাইট টাইম এবং রেঞ্জের এক্সপ্রেশনটা কি দাঁড়ায়। এখন রেঞ্জ দুটো পাওয়া যাবে, কিন্তু একটা পাওয়া যাবে ও এ, অর্থাৎ এই ইনক্লাইন্ড রেঞ্জ অ্যালং ইনক্লাইন্ড প্লেন, আর আরেকটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ আর ওবি, দুটোই আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করা যাবে। তো এখন যদি ফ্লাইট টাইম টি হয়, এখন কত আসছে, এখন আমার এক্স অ্যাক্সিস অর্থাৎ আমার রেফারেন্স প্লেন অ্যাক্সিস বরাবর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত আসবে, ভি কস থিটা নট মাইনাস থিটা, এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত আসবে, আগে যেমন ভি কস থিটা আসছিল, এখন আসবে ভি সাইন থিটা আসছিল, এখন আসবে ভি সাইন থিটা নট মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আর বলেছিলাম যে ফ্লাইট টাইমটা যখন আমি কনসিডার করেছিলাম, তখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কনসিডার করেছিলাম। আর যখন পুরো পথটার মধ্যে আমি ক্যালকুলেশনটা আরেকবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পুরো পথটার মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট কত ছিল, 0 ছিল। তার জন্যই আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট 0 করে দিয়ে এই ফর্মুলাটাকে আমরা এখানে বসাতে পেরেছি। কিন্তু এই ফর্মুলাটাকেই যখন আমরা এই কেসটার মধ্যে বসাবো, তখন ফর্মুলাটা কিরকম দাঁড়াবে, তখন ফর্মুলাটা দাঁড়াবে আগে যেমন ছিল এটা, এই যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা এক্ষেত্রে কিভাবে দাঁড়াচ্ছে, তাহলে 0 সমান সমান ভি সাইন থিটা নট মাইনাস থিটা ইন্টু অবশ্যই ফ্লাইট টাইম আমি কনসিডার করছি, এগুলো নয়, এটা ধরছিলাম যখন টোটালি হরাইজন্টালের সঙ্গে হরাইজন্টাল ছিল। এখন কিন্তু আমার প্রজেক্টাইল প্লেনটা কিন্তু হরাইজন্টাল নয়, প্রজেক্টাইল প্লেনটাও কিন্তু এখানে ইনক্লাইন্ড। টি মাইনাস হাফ জি কস থিটা টি স্কোয়ার। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এখানে আবার সেম কনসেপ্টে আসবো, টি যদি কমন নিই আমরা, তাহলে ভি সাইন থিটা নট মাইনাস থিটা মাইনাস হাফ জি কস থিটা টি ইকুয়ালস টু 0। এখন টি নট ইকুয়ালস টু 0 আমি আগেই বলেছিলাম, টি যদি 0 না হয় তাহলে বাকিটা 0, আর এটাকে যদি আমি 0 বসাই এবং ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আসছে টি ইজ ইকুয়াল টু 2v সাইন থিটা নট মাইনাস থিটা বাই জি কস থিটা। এখন ফ্লাইট টাইমটা যখন আমরা পেয়ে যাচ্ছি, এই ফ্লাইট টাইমটা থেকে এখন আমরা ওবিটাকে কনসিডার করার চেষ্টা করব। ওবিটা কত, এখন ওবি ডিসটেন্সটা কত হবে, ওবি ডিসটেন্সটা হবে টোটাল ফ্লাইট টাইম ইন্টু ভেলোসিটির এই কম্পোনেন্ট। এখন ভেলোসিটির এই বরাবর কম্পোনেন্টটা কত, ভি কস থিটা, কারণ ভেলোসিটির এই কম্পোনেন্ট দিয়েও এই ডিসটেন্সটা কভার করেছে, ভেলোসিটির এই কম্পোনেন্টটা দিয়েও এই ডিসটেন্সটা কভার করেছে, আর ভেলোসিটির ওই কম্পোনেন্টটা দিয়ে আমরা ফ্লাইট টাইম অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। তাই ভেলোসিটির এই কম্পোনেন্টটা কত হচ্ছে, তাহলে ভি কস থিটা ইন্টু কত, ফ্লাইট টাইম ক্যাপিটাল টি। ওবি, আমি যদি ওবিটা দেখতে চাই, অর্থাৎ হরাইজন্টাল রেঞ্জটা এখানে দেখতে যাচ্ছি, তাহলে ওবি ইজ ইকুয়াল টু, যেটাকে আমরা আর ওবি বলছিলাম, ওবি ইজ ইকুয়াল টু আমরা একটু পরে লিখবো। তাহলে এখানে কত আসছে, ভি কস থিটা ইন্টু 2v সাইন থিটা নট মাইনাস থিটা বাই জি কস থিটা। তাহলে ওবি বা আর ওবি অর্থাৎ হরাইজন্টাল রেঞ্জ, এই হরাইজন্টাল রেঞ্জটা কত আসছে, তাহলে 2v স্কোয়ার সাইন থিটা নট মাইনাস থিটা কস থিটা বাই জি কস থিটা। এটা আসলে আমার কাছে হরাইজন্টাল রেঞ্জটা। এখন যদি বলি যে এই ইনক্লাইন প্লেনের উপর এই রেঞ্জটা কত হবে, তখন আমি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা ইউজ করবো। আইডেন্টিটিটা ইউজ করলে কি হবে, এটা ও ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস, অর্থাৎ আর ও এ যদি ধরি, এই রেঞ্জটা আর ও এ যদি ধরি, অথবা ও এ, আর ও এ বা ও এ যেটাই বলি না কেন, আর ও এ বা ও এ ইজ ইকুয়াল, অর্থাৎ হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু বেস বাই কস থিটা। তো আর ও এটা কত আসছে,
আর ও এটা আসছে তাহলে ইনটু, হ্যাঁ, তাহলে বেস বাই কস থিটা আসছে, তাহলে আর ওবি 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 ইজ ইকুয়াল টু কি, এটা মানে আর ওবি, তাহলে আর ওবিটা কত, 2v² সাইন থিটা নট মাইনাস থিটা ইন্টু কস থিটা বাই নিচে কস থিটা, তাহলে জি কস স্কোয়ার থিটা। তাহলে আমরা দুটো রেঞ্জই বার করতে পারছি এখানটায়, এখানে দুটোই বেরোচ্ছে, একটা হরিজন্টাল রেঞ্জও বেরোচ্ছে আর একটা রেঞ্জ ইনক্লাইন প্লেনের মধ্যেও বেরোচ্ছে। তো এই একটা প্রবলেম আমি ডিসকাস করলাম, যেটা তোমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে, কারণ এই ধরনের প্রবলেম প্রচুর দেখা যায়, প্রচুর আসতে দেখা যায়। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।